আসসালামু আলাইকুম, শুভেচ্ছা ও আমন্ত্রণ জানাচ্ছি দেশের এবং দেশের বাইরের সকল দর্শক শ্রোতাকে চ্যানেল আই সংবাদ আয়োজন নিয়ে বার্তা কক্ষে রয়েছি আহমেদ মেহেদী হাসান। সংবাদের শুরুতেই চলুন জেনে নেওয়া যাক ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। লন্ডন বৈঠকে আগামী বছর রমজানের আগে নির্বাচন আয়োজনে তারেক রহমানের প্রস্তাব, সংস্কার ও বিচারে অগ্রগতি হলে প্রধান উপদেষ্টার আপত্তি নেই। ইউনূস তারেক বৈঠক দেশের রাজনীতিতে সত্যি টার্নিং পয়েন্ট বলে বিএনপির মন্তব্য, জাতীয় ঐক্য ধরে রেখে দেশকে সামনে এগিয়ে নেওয়ার আহ্বান। মৌলিক সংস্কার ও জুলাই ঘোষণাপত্র ছাড়া নির্বাচনে গণতান্ত্রিক উত্তরণ হবে না মনে করে এনসিপি, সরকার পুরনো বন্দোবস্তের দিকে এগোচ্ছে দাবি। এবং ডেঙ্গু ও করোনায় আক্রান্ত হয়ে দেশে একদিনে 7 জনের মৃত্যু, ডেঙ্গুতে সর্বোচ্চ 124 জন শনাক্ত বরিশাল বিভাগে। এছাড়াও নিটল টাটা বিশেষ সংবাদে যা থাকছে। ময়মনসিংহে বিলুপ্ত প্রায় 600 বাদ্যযন্ত্রের ব্যতিক্রমী জাদুঘর গড়ে তোলার খবর। Primacy in build. German technology, Bangladesh's first thermix rod. Salam Steel Thermex. সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। প্রিয় দর্শক, এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাওয়া যাক বিস্তারিত সংবাদে। লন্ডনে বহুল আলোচিত বৈঠকে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের কাছে আগামী বছর রমজানের আগে নির্বাচন আয়োজনের প্রস্তাব দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান। প্রধান উপদেষ্টা বলেছেন, সংস্কার ও বিচারের বিষয়ে যথেষ্ট অগ্রগতি হলে রমজান শুরু হওয়ার আগের সপ্তাহে নির্বাচন করতে কোনো আপত্তি নেই। প্রধান উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের একান্ত বৈঠকের বিস্তারিত জানাচ্ছেন মোস্তফা মল্লিক। বৈঠকের নির্ধারিত সময় দুপুর 2টা হলেও এর বেশ আগে থেকেই লন্ডনের পার্ক লেনের হোটেল ডোরচেস্টারের রাস্তার আশপাশে বিএনপি নেতাকর্মীরা তারেক রহমানকে স্বাগত জানাতে সমবেত হন। বাংলাদেশ সময় দুপুর 1টার দিকে বাসা থেকে হোটেলের উদ্দেশ্যে রওনা হন তারেক রহমান। তার সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। হোটেলে তারেক রহমানকে স্বাগত জানান প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টাকে বেগম খালেদা জিয়ার সালাম পৌঁছে দেন তারেক রহমান। বৈঠক শুরু হওয়ার আগে সৌজন্যমূলক কথাবার্তা বলেন প্রফেসর ইউনূস ও তারেক রহমান। বৈঠক শেষে কথা বলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। প্রথমে আমাদের দুই সাইডের ডেলিগেশনের সাথে হয়েছে এবং পরবর্তীতে 1-to-1 ওনারা দুজনে দীর্ঘ সময় আলোচনা করেছেন। নিশ্চয়ই সন্তুষ্ট। শুধু আমরা তো বলছি নির্বাচনের আগে নয়, নির্বাচনের পরও দেশ গড়ার ক্ষেত্রে আমরা সবাই একসাথে কাজ করতে হবে। এমন না যে আজ সব সংস্কার এখন শেষ হয়ে যাবে, এটা নির্বাচনের আগেও কিছু সংস্কার হবে যেখানে ঐক্যমত হবে, আর নির্বাচনের পরেও সংস্কার অব্যাহত থাকবে। কারণ আমরা যেই দেশ গড়ার প্রত্যয় নিয়েছি, সংস্কারের প্রয়োজনীয়তা সবাই অনুভব করছে। যৌথ বিবৃতি তুলে ধরেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জনাব তারেক রহমান প্রধান উপদেষ্টার কাছে আগামী বছরের রমজানের আগে নির্বাচন আয়োজনের প্রস্তাব করেন। দলের চেয়ারপারসন
বেগম খালেদা জিয়াও মনে করেন ওই সময় নির্বাচন অনুষ্ঠিত হলে ভালো হয়। প্রধান উপদেষ্টা বলেন যে তিনি আগামী বছর এপ্রিলের প্রথমার্ধের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন। সকল প্রস্তুতি সম্পন্ন করা গেলে 2026 সালের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে। সেক্ষেত্রে সেই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের অবস্থানকে স্বাগত জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ফলপ্রসূ আলোচনার জন্য তারেক রহমানকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। এদিকে লন্ডনে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকে সত্যিকার অর্থেই টার্নিং পয়েন্টে পরিণত হয়েছে বলে মনে করে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকায় সাংবাদিকদের বলেছেন, তারেক রহমানের প্রস্তাবে ফেব্রুয়ারির মাঝামাঝিতে নির্বাচনে সম্মত হওয়ায় বিএনপি তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা প্রফেসর মোহাম্মদ ইউনূসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে। রাহুল রায়ের রিপোর্ট। দেশের রাজনীতিবিদ থেকে সাধারণ মানুষ সবারই আগ্রহ ছিল কাঙ্ক্ষিত এই বৈঠককে ঘিরে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক নিয়ে আগে থেকেই বলা হচ্ছিল নির্বাচন সহ বিভিন্ন ইস্যুতে দুপক্ষের দূরত্ব ঘোচানোর পথ খুলে দেওয়ার সাক্ষাৎ এটি। লন্ডনে বৈঠকের পর ঢাকায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে প্রতিক্রিয়ায়ও তেমনই বললেন বিএনপি মহাসচিব। আল্লাহর কাছে অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি যে সত্যিকার অর্থেই এই বৈঠকটি একটি টার্নিং পয়েন্টে পরিণত হয়েছে। জনাব তারেক রহমানের যে প্রস্তাব, যে নির্বাচন যে ঘোষণা করা হয়েছে আপনার এপ্রিলে, যেটা প্রধান উপদেষ্টা ঘোষণা করেছেন, সেটা উপযুক্ত সময় নয়। কোনো জাতি আনন্দের সঙ্গে লক্ষ্য করলো যে আপনার এইটাতে প্রধান উপদেষ্টা সম্মত হয়েছেন এবং তারা ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে নির্বাচনের সময়সীমা নির্ধারণ করেছেন। জনাব তারেক রহমান রাষ্ট্রনায়কোচিত যে গুণগুলো তার মধ্যে রয়েছে সেই গুণ তিনি প্রমাণ করেছেন। জনাব তারেক রহমানকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, সেই সঙ্গে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে। সুন্দর ভবিষ্যতের জন্য জাতীয় ঐক্য ধরে রাখারও আহ্বান জানান তিনি। অতীতে যে সমস্ত ছোটোখাটো কথাবার্তা হয়েছে সেগুলোকে ভুলে গিয়ে সামনের দিকে জাতীয় ঐক্যকে আরও দৃঢ় করে সমস্যাগুলোকে সমাধান করে নিয়ে আমরা যেন অতি দ্রুত একটা নির্বাচন, যেটা বলা হয়েছে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়, সেই নির্বাচনে সুষ্ঠুভাবে সুন্দরভাবে যেতে পারি। মির্জা ফখরুল জানান, নেতাকর্মী সহ সবাইকে অভিনন্দন জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। জনগণের আকাঙ্ক্ষা পাশ কাটিয়ে মৌলিক সংস্কার ও জুলাই ঘোষণাপত্র ছাড়া দেশে নির্বাচন হলে গণতান্ত্রিক উত্তরণ হবে না বলে মনে করে এনসিপি। লন্ডনে প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক নিয়ে এই প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। তিনি বলেন, শুধুমাত্র একটি দলের আগ্রহে দেশের জনগণকে নির্বাচনী ট্রেনে তুলে দেওয়া হচ্ছে। বিদেশের মাটিতে বৈঠক ও ঘোষণা দেওয়া দেশের জনগণের জন্য অপমানজনক বলেও মন্তব্য করেন তিনি। বাংলাদেশের মাটিকে অবজ্ঞা করে বিদেশের মাটিতে যখন এই ধরনের একটি মিটিং হয় এবং সেই মিটিংয়ে জনগণের যে প্রত্যাশা, দেশের প্রত্যাশা, জাতীয় প্রত্যাশাকে চাপিয়ে যখন একটি দলের প্রত্যাশা অনুযায়ী এই সরকার কথা বলে, সেই সরকার গণ অভ্যুত্থানের সাথে প্রতারণার শামিল এবং বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হলে যদি এই সরকার ব্যর্থ হয়, তাহলে হয়তো আমাদের সেকেন্ড রেভলিউশন বা নতুন একটি গণ অভ্যুত্থানের আমাদেরকে জন্ম দিতে হবে। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠককে ঘিরে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের মতো লন্ডনেও ছিল সমান আগ্রহ। লন্ডনের হোটেলে বৈঠকের সময় বাইরে ছিল বিএনপি নেতাকর্মীদের উপস্থিতি। এ বৈঠকের ফলে দেশের রাজনীতিতে সুবাতাসে বইবে বলে আশা করছেন প্রবাসীরা। লন্ডন থেকে জানাচ্ছেন শাহ এমি হোসেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান লন্ডনে সফররত প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেন ডরচেস্টার হোটেলে। অত্যন্ত সৌহার্দ্যমূলক পরিবেশে তাদের বৈঠক অনুষ্ঠিত হয়।
তারেক রহমান প্রধান উপদেষ্টার কাছে আগামী বছর রমজানের আগে নির্বাচনের আয়োজনের জন্য প্রস্তাব করেন। প্রধান উপদেষ্টা বলেন যে তিনি আগামী বছরের এপ্রিলে প্রথমার্ধের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন। সকল প্রস্তুতি সম্পন্ন করা গেলে 2026 সালে রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে। সেই ক্ষেত্রে সেই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে। তারেক রহমান প্রধান উপদেষ্টার এই অবস্থানকে স্বাগত জানান এবং দলের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জ্ঞাপন করেন। অপরাধী যারা ছিল, যারা বাংলাদেশের টাকা লুটপাট করে যারা বিভিন্ন দেশে নিয়ে গেছে, গণতান্ত্রিক ব্যবস্থায় কত দ্রুত ফিরে যেতে পারে, একটি নিয়মতান্ত্রিক সরকারের মধ্যে দিয়ে যাতে রাষ্ট্র পরিচালিত হয়, সেই আশাবাদ আমরা ব্যক্ত করছি। লন্ডনের স্থানীয় সময়ে সকাল 9:05 আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উপস্থিত হন ডরচেস্টার হোটেলে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করার জন্য। তিনি দীর্ঘ সময় এখানে আলাপ আলোচনা করেন দেশের ভবিষ্যৎ নিয়ে। পার্কল্যান্ড থেকে শাহ এনি হোসেন, চ্যানেল আই, লন্ডন। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের বৈঠকে নির্বাচন সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। আলোচনার মূল বিষয়সমূহ এক নজরে তুলে ধরছেন ওবায়দুল রশিদ। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের বৈঠক শেষে যৌথ ব্রিফিং থেকে জানা গেছে, তারেক রহমান আগামী বছর রমজানের আগে নির্বাচন আয়োজনের প্রস্তাব করেন। প্রধান উপদেষ্টা জানান, তিনি আগামী বছর এপ্রিলের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের ঘোষণা দিলেও সংস্কার, বিচার ও সব প্রস্তুতি শেষ করা গেলে রমজান শুরু হওয়ার আগের সপ্তাহে নির্বাচন হতে পারে। জানানো হয়, নির্বাচন কমিশন দ্রুত তারিখ ঘোষণা করবে বলে দুপক্ষই আশা করছে। জুলাই সনদ ও সংস্কার নিয়ে বিএনপির অবস্থান, ঐক্যমতের ভিত্তিতেই সব করতে হবে। তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে বক্তব্য, এ নিয়ে আলোচনার প্রয়োজন নেই, যখন ইচ্ছে দেশে ফিরবেন তিনি। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। জুলাই মাসের মধ্যেই নিবন্ধন পেতে সাংগঠনিক কার্যক্রম জোরদার করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন, 22 জুনের মধ্যেই ইসিতে আবেদন করবেন তারা। দলের অন্য নেতারা জানিয়েছেন, গঠনতন্ত্র, প্রতীক ও দলীয় কার্যালয় সহ সব বিষয় চূড়ান্ত হওয়ার পর্যায়ে রয়েছে। তাফহিমুল ইসলামের রিপোর্ট। জুলাই অভ্যুত্থান পরবর্তী গঠিত নির্বাচন কমিশন নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য আবেদনের আহ্বান করে, যার সময়সীমা শেষ হচ্ছে 22 জুন। আর এই সময়ের মধ্যে নির্বাচনের শর্ত মেনে আবেদন জমা দিতে চায় এনসিপি। এনসিপি নেতারা জানিয়েছেন, দলের গঠনতন্ত্র এমনভাবে সাজানো হয়েছে যাতে ব্যক্তি ও পরিবারতন্ত্র গড়ে না ওঠে। একই সাথে জুলাইয়ের মধ্যে নিবন্ধন পেতে বেশ জোর সাংগঠনিক কার্যক্রম চালাচ্ছেন তারা। এই মাসে আমরা জমা দিতে চাই নিবন্ধন। এই মাসে জমা দেওয়ার পরে নির্বাচন কমিশন তারা হয়তো ইন্সপেকশন সহ তাদের কিছু ফর্মালিটিস আছে, সেগুলো করতে যতটুকু সময় লাগে আমরা আশা করছি যে আমাদের দিক থেকে কাজ শেষ হয়ে গেলে তারপর নিবন্ধন পেতে আমাদের খুব বেশি বেগ পেতে হবে না, হয়তো 1-1.5 মাস, সর্বোচ্চ 2 মাস এরকম সময় লাগবে। নিজেদের পছন্দ মতো দলীয় প্রতীক পাবেন বলে আশা এনসিপির এই শীর্ষ নেতার। এই প্রতীক দেওয়াটার সম্পূর্ণ এখতিয়ার আসলে নির্বাচন কমিশনে, তাদের যে 5 সদস্যের যে কমিশন আছে তারা অধিকাংশ মতামত চাইলে তারা এটা দিতে পারে। তো আমরা আশা করব তারা যেন এই অভ্যুত্থান পরবর্তী জনগণের যে প্রত্যাশা বা যে চাহিদা সেটার প্রতি তারা শ্রদ্ধাশীল থাকবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে শক্তিশালী প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলবেন বলে আশা জাতীয় নাগরিক পার্টির শীর্ষ নেতাদের। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে একদিনে আরো 5 জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বুধবার সকাল 8টা থেকে বৃহস্পতিবার সকাল 8টা পর্যন্ত দেশে ডেঙ্গুতে যে 5 জন মারা গেছেন তার 4 জনই বরিশাল বিভাগের এবং 1 জন ঢাকায়। নতুন করে ডেঙ্গু আক্রান্ত শনাক্ত হয়েছে 159 জনের মধ্যে সর্বোচ্চ 124 জন শনাক্ত হয়েছে বরিশাল বিভাগে। চট্টগ্রাম বিভাগে 9 জন, ঢাকা সিটির বাইরে ঢাকা বিভাগে 9 জন, ঢাকা দক্ষিণ সিটিতে 12 জন, উত্তর সিটিতে 1 জন, খুলনা বিভাগে 3 জন এবং সিলেট বিভাগে 1 জন আক্রান্ত হয়েছেন। এবছরে জানুয়ারি থেকে 28 জনের মৃত্যু হয়েছে ডেঙ্গুতে। করোনায় আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় 2 নারীর মৃত্যু হয়েছে, 1 জন ঢাকায় এবং অন্যজন চট্টগ্রামের। 124 জনের পরীক্ষার বিপরীতে 24 ঘন্টায় করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে 15 জন। এর মধ্যে ঢাকা বিভাগে 9 জন এবং চট্টগ্রামে 6 জন। গত 24 ঘন্টায় করোনা শনাক্তের হার 8%। এখন পর্যন্ত দেশে করোনা শনাক্তের হার 13%। প্রিয় দর্শক, সময় হলো কিছুক্ষণের বিরতি নেবার।
আর বিরতির পরে আরও জানিয়ে ফিরছে। ইসরায়েলের একাধিক বিমান হামলার প্রতিবাদে ইরানের পাল্টা ড্রোন হামলা, আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধ। পবিত্র ঈদ উল আজহার ছুটি শেষে কর্মস্থল ঢাকায় ফিরতে শুরু করেছেন নগরবাসী। ঈদ যাত্রায় কিছুটা ভোগান্তি থাকলেও লম্বা ছুটিতে দারুণ সময় কাটানোর অভিজ্ঞতা জানিয়েছেন তারা। এখন নতুন উদ্যমে কাজে যোগ দিতে চান ঢাকায় ফেরা মানুষজন। সাদি মাহমুদের রিপোর্ট। পরিবার পরিজনের সঙ্গে ঈদ উল আজহার ছুটি কাটিয়ে কর্মস্থলে ফিরছেন রাজধানীবাসী। সকাল থেকে রাজধানীর গাবতলী, মহাখালী, যাত্রাবাড়ি, সায়দাবাদ, কমলাপুর ও সদরঘাট ঘুরে ঢাকায় ফেরা মানুষের ভিড় দেখা গেছে। তারা বলছেন, দীর্ঘ ছুটির পর ফিরে নিজ নিজ কর্মস্থলে নতুন উদ্যমে কাজ শুরু করতে চান তারা। একটা ইঞ্জিন নষ্ট হয়ে গেছিল, সেখানে খুব ভোগান্তি হয়েছে, অনেক দেরিতে আসা পড়ছে। ঈদ কাটে এখন আবার সুন্দরভাবে এবার কর্মব্যস্ততা আবার ফিরলাম। দেখা যাক এখন শহরটা আবার কি রকম সুন্দর হয়। দেশে যাওয়ার সময় একটু তাও ভালোভাবে গেছি, কিন্তু আসার সময় অনেক কষ্ট হয়েছে, জ্যাম, প্রচুর জ্যাম মানুষের। ঈদ ভালোই কাটছে, কিন্তু যাত্রা পথে অনেক ভিড় ছিল আসার টাইমে। যদিও কাঙ্ক্ষিত সিট পাইছি, কিন্তু উঠতে অনেক কষ্ট হয়েছে। অনেক যুদ্ধের পর সিটে পৌঁছাইতে পারছি। যাওয়ার থেকে বেশি কষ্ট আসার সময়। আজকে যেরকম মনে হচ্ছে এরকম ভিড় হয়েছে না, যাওয়ার সময় গেছি আরামেই গেছি। করোনার নতুন ধরনের সংক্রমণ বাড়তে থাকলেও কাউকে স্বাস্থ্য অধিদপ্তরের 11 দফা নির্দেশনা মানতে দেখা যায়নি। যাত্রীদের পড়তে দেখি নাই, কিন্তু আমি পড়ি, আগেও পড়েছি। এটা অভ্যাসে পরিণত করা দরকার। সুতরাং আমি ব্যবহার করছি এবং মনে করি সবাইরই এখন সব জায়গায় মাস্ক পরা দরকার। গতকালকে একটা নিউজ দেখলাম, কিন্তু মাস্ক পরা সবার জন্য ভালো। ইনশাল্লাহ মাস্ক আবার পরবো ইনশাল্লাহ। অন্যান্য সময় তো অনেক যে জ্যামজাম হয়, ভাড়াটারা বেশি নেয়। এবার মোটামুটি সব কিছু নিয়ে ভালো ছিল আর কি, তেমন কোনো বিভ্রান্তি হয়নি আর কি। যেহেতু রোববার থেকে অফিস আদালত খুলছে, তাই আগামী 2 দিনও ঢাকায় ফেরা মানুষের চাপ থাকবে। সাদি মাহমুদ, চ্যানেল আই, ঢাকা। এদিকে লম্বা ছুটির ফাঁদে রাজধানীর কাঁচা বাজার দোকান খুলতে শুরু করেছে, তবে বিক্রেতার তুলনায় ক্রেতার উপস্থিতি খুবই কম। রাজধানীর নিউ মার্কেট কাঁচা বাজারের বড় অংশ এখনো বন্ধ। বেশিরভাগ পণ্যের দাম ঈদের আগের মতোই, তবে সামান্য বেড়েছে দেশি পেঁয়াজ সহ কিছু মশলার দাম। চালের দামও সামনে বাড়তে পারে বলে জানালেন একজন বিক্রেতা। দেশি ফল, বিশেষ করে আমের প্রচুর সরবরাহ রয়েছে বাজারে। রিজভি নওয়াজের রিপোর্ট। ঈদের পর প্রথম শুক্রবার, এদিন রাজধানীর নিউ মার্কেট কাঁচা বাজারে চিরচেনা ভিড় ও ক্রেতা বিক্রেতার হাকডাক একেবারে নেই। নিত্যপণ্যের বাজারে সরবরাহ ভালো, বেশিরভাগ পণ্যের দামও একই রকম। পেঁয়াজ, আদা, রসুন এগুলি যেমন ঈদের আগে যেরকম দাম ছিল তার চেয়ে 5 টাকা 10 টাকা কেজিতে বেড়ে গেছে। 40 থেকে 100 টাকার মধ্যে সবজির দাম। বিক্রেতারা বলছেন মাছের দামও তুলনামূলক কম। পটল আর ভেন্ডি আর পেঁপে 40 টাকা কেজি। 40 বেশি দামে হয়েছে টমেটো আর হলো শসা। বেচা কিনি মোটামুটি টুকটাক আল্লাহ রাখছে, তাহলে চলুন কেমনে। মাছের দাম অনেক কম আমাদের এখানে, 350 টাকা কেজি। 4 কেজি ধরি মাছ 350 টাকা কেজি। আবার এই কাতলা আছে মনে করেন 8 কেজি সাইজ 500 টাকা কেজি। মিলে চালের দাম বাড়তে শুরু করেছে জানালেন খুচরো বিক্রেতা। মিনিকেট চাল বিক্রি করতেছি আমরা হলো 75 টাকা, আর হলো আটার চাল হলো 60 টাকা। পাইজাম চাল বিক্রি করতেছি 60 টাকা, আর হলো নাজির চাল হলো 80 থেকে 85 টাকা। মোটা চাল হলো এখন 55 টাকা, যেটা স্বর্ণাগুটি বলে ওটা 55 টাকা। খবর পাইছি যে চালের দামটা একটু বেশি মেলে, ধানের দাম নাকি বাড়ছে। বাজারে হিমসাগর, ল্যাংড়া, আম্রপালি সহ বিভিন্ন জাতের রসালো আম মিলছে, দামও কম। এগুলো 120, 110 এরকম আর কি। হিমসাগর আপনার ওই যে আম্রপালি দাম 200, লেচু 550, 500। ডিম এবং মুরগি দুটোরই দাম ঈদের আগের তুলনায় কম। সোনালী জাতের মুরগি বিক্রি হচ্ছে 280 টাকা করে, আর ডিমের ডজন 120 টাকা। রিজভি নওয়াজ, চ্যানেল আই, ঢাকা। মধ্যরাতে ইরানের একাধিক পারমাণবিক ও সামরিক স্থাপনা লক্ষ্য করে ইসরায়েলি বিমান হামলার প্রতিবাদে পাল্টা হামলা চালিয়েছে ইরান। ওই পাল্টা হামলা চালাতে প্রায় এ পর্যায়ে আই স্ক্রিন সাংস্কৃতিক সংবাদ।
বিনোদনের দুনিয়া ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে মুক্তি পেয়েছে অরিজিনাল ওয়েব ফিল্ম নীলপদ্ম। ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড প্রযোজিত তৌফিক এলাহি পরিচালিত নীলপদ্মর গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন রুনা খান, রাশেদ মামুন অপু, রোকেয়া প্রাচী, সুজাত শিমুল, শাহেদ আলী ও একে আজাদ সেতু। দৌলতদিয়ার যৌনকর্মীদের জীবন, সামাজিক পরিচয় এবং অধিকারের গল্প নিয়ে নির্মিত হয়েছে নীলপদ্ম। যাওয়া যাক নিটল টাটা বিশেষ সংবাদে। একসময় লোকজ গান মানেই ছিল বিভিন্ন বাদ্যযন্ত্রের ব্যবহার। কালের বিবর্তন আর আকাশ সংস্কৃতির প্রভাবে গানের ঐতিহ্য হারিয়ে যেতে বসেছে। আধুনিক বাদ্যযন্ত্রের আগ্রাসনে বিলুপ্তির পথে প্রাচীন বাদ্যযন্ত্র। সঙ্গীতপ্রিয় ব্যক্তিত্ব রেজাউল করিম আসলাম হারিয়ে যাওয়া প্রাচীন বাদ্যযন্ত্র সংরক্ষণে ময়মনসিংহের এশিয়ান মিউজিক মিউজিয়াম গড়ে তুলেছেন। ময়মনসিংহ থেকে শেখ মহিউদ্দিন আহমেদের তথ্য ও ভিডিও চিত্রে আলমুকসিদের রিপোর্ট। করতাল, চং, দোতারা, চিকারা, ঘেরা, থিমিলা, সিঙ্গাসহ দুর্লভ বাদ্যযন্ত্র দিয়ে সাজানো ময়মনসিংহের এশিয়ান মিউজিক মিউজিয়াম। এখানে রয়েছে কয়েকশো বছরের পুরনো বাদ্যযন্ত্র সহ ৬০০রও বেশি বাদ্যযন্ত্র। রয়েছে বিভিন্ন সময়ের রেডিও, জাতীয় কবি নজরুলের নিজস্ব গলায় গাওয়া গানের রেকর্ড। মানুষ তার ভালোবাসা বা তার পরিকল্পনা বা তার কাছে যদি কোনো উপকরণ থাকে সেটা দিয়েও যদি আমাকে সহযোগিতা করে, সেটা আমার জন্য সবচেয়ে বড় সহযোগিতার বিষয় হয়ে দাঁড়াবে। বিলুপ্ত প্রায় এসব বাদ্যযন্ত্র দেখতে এই মিউজিয়ামে আসেন দর্শনার্থীরা। সাংস্কৃতিক কর্মী ও দর্শনার্থীরা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে সরকারি সহযোগিতা কামনা করেন। আমাদের বর্তমান এবং আগামী প্রজন্মকে এই লোকজ সংস্কৃতির সাথে পরিচয় ঘটিয়ে দেওয়ার ক্ষেত্রে লোকজ বাদ্যযন্ত্রের সাথে একটা সংশ্লিষ্টতা অনিবার্য বলে আমরা জ্ঞান করি। এই প্রতিষ্ঠানতে আমাদের খুব ভালো লাগে, সন্তানরা অনেক কিছু শিখতে পারে। আমরা কিছু বাদ্যযন্ত্র আমরা জানতে পারি, এর মধ্যে বেশিরভাগই আমরা জানি না। যন্ত্রপাতিগুলি আছে, এইগুলির সাথে পরিচিত হওয়ার জন্য আমি নিজেও ২-৪টা ছাড়া আর অন্যগুলির নাম কিন্তু বলতে পারবো না। ময়মনসিংহের এশিয়ান মিউজিক মিউজিয়ামের উদ্যোগকে অনন্য উদ্যোগ বলে স্বীকার করেন জেলা শিল্পকলা একাডেমির এই কর্মকর্তা। মাটির মানুষের সাথে পরিচয় করিয়ে দেবার জন্য যে উদ্যোগটি ব্যক্তি পর্যায়ে শুরু হয়েছে, এটাকে আমি সাধুবাদ জানাই। লোকজ সংস্কৃতি সংরক্ষণ এবং উন্নয়নে সরকার কার্যকর ব্যবস্থা নেবে বলে আশা করছেন ময়মনসিংহের সঙ্গীতানুরাগীরা। আল মুকসিদ, চ্যানেল আই। জানাবো কৃষি সংবাদ। মেহেরপুরের গাংনীর যোগিন্দা গ্রামে প্রবাস ফেরত যুবক দেলোয়ার হোসেন আঙুর চাষ করে সফল হয়েছেন। কৃষকের মাঝে ব্যাপক সাড়া জাগিয়েছে তার এই আঙুর বাগান। মেহেরপুর প্রতিনিধি গোলাম মুস্তাফার রিপোর্ট। মেহেরপুরের গাংনী উপজেলার যোগিন্দা গ্রামে প্রবাস ফেরত যুবক দেলোয়ার হোসেন ইউটিউব দেখে নিজ উদ্যোগে আঙ্গুর চাষ শুরু করেন। প্রথম দিকে কৃষি বিভাগ এবং এলাকাবাসীর সহযোগিতা না পেলেও দেলোয়ার হোসেন থেমে থাকেননি। ফেসবুক ও ইউটিউবের মাধ্যমে বিভিন্ন পরামর্শ নিয়ে মাত্র 10 কাঠা জমিতে গড়ে তোলেন আঙ্গুরের বাগান। ওরা যেভাবে আমাকে শিখিয়ে দিয়েছে ঠিক সেভাবে আমি নিয়ে আসার পরে গাছ রোপণ করি। 1,70,000-80,000 টাকা খরচ হয়েছে। প্রথম বছরে যেরকম ফলন আমার তো মনে বলছে যে আমি 5 লক্ষ টাকা ইনশাল্লাহ বেচা করতে পারবো। বর্তমান 2 জাতের আঙুর চাষ আছে, একটা আছে বাইকুন আর একটা রচনা। দেলোয়ারের বাবা পাশে থেকে সার্বিক সহযোগিতা করছেন তার এই বাগানে। সেদিকে যতটুকু সহযোগিতা করার দরকার আমি নিজে হাতেই করেছি। তো এবার ফল যা দিয়েছে আল্লাহ, ফলে পয়সা ভালো পয়সা হবে। তার বাগানের ফল দেখে অনেকেই আঙ্গুর ফলের চারা কিনে নিয়ে যাচ্ছেন। আঙ্গুর বাগান কোনোদিন দেখি না, কিন্তু এই প্রথম দেখলাম এবং ভালোই লাগছে। আমি আঙ্গুর চারা নেওয়ার জন্য এসেছি আর কি। ভালোই হয়েছে বাগানে আঙ্গুর, এরকম একটা বাগান করার ইচ্ছা আছে। আমি চেষ্টা করি যে আমার নিজের বাড়িতে লাগাবো আর কি। দেলোয়ার হোসেনকে বিভিন্ন পরামর্শ ও সহযোগিতা করছে কৃষি বিভাগ। তো কৃষক প্রাথমিকভাবে যেহেতু তার নিজ প্রচেষ্টা এগুলো শুরু করেছে, আমরা কৃষি অধিদপ্তর সার্বক্ষণিক তার সাথে যোগাযোগ রাখছি। প্রয়োজনীয় যে দিক নির্দেশনাগুলো আমরা উপসরকারি কৃষি কর্মকর্তার মাধ্যমে এবং আমরাও স্থলে যে এই পরামর্শগুলো দিব। এই আঙ্গুর মিষ্টি হলে তা অন্যান্য চাষিদের মাঝে ছড়িয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন কৃষি সংশ্লিষ্টরা। মেহেরপুর থেকে গোলাম মোস্তফা, চ্যানেল আই। দেখবেন প্রকৃতি সংবাদ।
খাগড়াছড়ির পর্যটনে নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়ার জাকারান্ডা ফুল। অত্যন্ত সৌন্দর্যমণ্ডিত ফুল এটি। এর রঙিন উপস্থিতি বসন্ত ও গ্রীষ্মের সংযোগকালে প্রকৃতিতে বৈচিত্র্যময় বার্তা দেয়। আলুটিয়া পাহাড়ের দুই পাশে শোভাবর্ধন করেছে জাকারান্ডা ফুল। আজহার হীরার তথ্য চিত্রে সঞ্জিদা স্নিগ্ধার রিপোর্ট। জাকারান্ডা মূলত বিদেশি ফুল। অস্ট্রেলিয়ার রাস্তার দুই পাশে বেশি চোখে পড়ে। 2020 সালে খাগড়াছড়ি সড়ক বিভাগের তৎকালীন উপবিভাগীয় প্রকৌশলী সবুজ চাকমা পরিবেশ বান্ধব অনিন্দ সুন্দর জাকারান্ডা ফুলের চারা রোপণের উদ্যোগ নেন। প্রাথমিকভাবে 1000 চারা সংগ্রহ করেন তিনি। জাকারান্ডা ফুলটা দেখে আসলে অনেক ভালো লাগছে। খাগড়াছড়িতে প্রথমবার দেখলাম। ভালো উদ্যোগ, ভালো লাগছে। ফুল যদি আরো ফোটে আরো সুন্দর লাগবে। যারা আলুটিলা ঘুরতে আসে তারা এই ফুলটা দেখে খুবই মুগ্ধ হবে। আর এই ফুলটা দেখতে আসলে অনেক সুন্দর। এই গাছটা যে আমি খাগড়াছড়িতে দেখবো সেটা আমি কখনো আশা করি নাই। প্রকৃতির প্রতি দায়বদ্ধতা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় ও সৌন্দর্য বর্ধনেই এমন উদ্যোগ। সৌন্দর্য বর্ধন এবং পরিবেশ রক্ষণাবেক্ষণের জন্য আমি এই 2020 সালে প্রায় 1000টি জাকারান্ডা চারা লাগিয়েছিলাম এবং মহালছড়ি থেকে সিন্ধুকছড়ি সড়কে 10 কিলোমিটার সড়কে প্রায় 3000 জাকারান্ডা চারা লাগানো হয়েছে। শুধু জাকারান্ডাই নয়, আরও বিভিন্ন ফুলের গাছ রোপণের মাধ্যমে পুরো আলুটিলার সৌন্দর্য বর্ধনের উদ্যোগের কথা বলেছেন জেলা প্রশাসন। এই গাছটি সম্প্রসারণের ক্ষেত্রে আগামীতে ভূমিকা রাখার চেষ্টা করব এবং পাশাপাশি যাতে আমাদের এই অঞ্চলটি আমাদের বর্ণিল সাজে সজ্জিত হয় সেই লক্ষ্যে আমরা বিভিন্ন ধরনের ফুল, ফল এবং বিভিন্ন ধরনের ঔষধি গাছের সমারোহে আমরা আমাদের এই পার্বত্য জেলাকে সাজাতে চাই। এবারের ঈদে খাগড়াছড়িতে পর্যটকদের বাড়তি পাওয়া। একদিকে পাহাড়ের রূপ, আরেকদিকে নয়নাভিরাম জাকারান্ডা ফুলের সৌন্দর্য। সঞ্জিদা স্নিগ্ধা, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। জাপানের নিক্কেন কেমিক্যাল এবং থাইল্যান্ডের এসডিসি বিউটি কমপ্লিট যৌথভাবে বাংলাদেশের সৌন্দর্য ও স্বাস্থ্যসেবা পণ্যের পরিবেশনা শুরু করতে এক্সক্লুসিভ পরিবেশনা চুক্তি সই করেছে। এই চুক্তির মাধ্যমে নিক্কেন কেমিক্যাল বাংলাদেশে এসডিসির সব স্কিন কেয়ার ও স্বাস্থ্যসেবা পণ্যের একমাত্র আমদানিকারক, পরিবেশক ও বিপণন সহযোগী হিসেবে নিযুক্ত হয়। সে সময় অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রিয় দর্শক, আবারও সময় হলো কিছুক্ষণের বিরতি নেবার। আর বিরতির পরে আরো জানিয়ে ফিরছি। পূর্ণাঙ্গ সিরিজ খেলতে শ্রীলঙ্কায় বাংলাদেশ ক্রিকেট দল। ওয়ানডে সিরিজ জয়ই নতুন অধিনায়কের লক্ষ্য। নোয়াখালী সদরের চরমটুয়া ইউনিয়নের ঠেকারহাট বাজারে প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। একই সময় স্থানীয় দোকানপাটেও হামলা ও ভাঙচুর করা হয়। ক্ষতিগ্রস্ত প্রবাসী সেলিম বলেন, প্রতিবেশীর সঙ্গে বিরোধকে কেন্দ্র করে সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে তার বাড়ির প্রধান ফটক ভেঙে হামলা ও লুটপাট চালায়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শনে গেলে ভুক্তভোগীদের আবারও হুমকি দেয় সন্ত্রাসীরা। পুলিশ জানায়, জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে। এইরকম 6 রাউন্ড করছে গুলি। আমি পুলিশের কাছেও দিছি আরও, বুঝলেন। এরপরে আমি আপনার জন্য রাখছি। এরপরে আপনার কই মানে কটকেল বোমা না হইলো 100 রাউন্ড অনুসে করছে এখানে। এগুলো আমার সব ভাঙচুর করে আমার ভিতরে সব লুটপাট করে নিয়ে গেছে। আপনারা একটু দেখেন, এরা কিশোর গ্যাং, কিছু আছে ফোলাভাইন ছোট কিশোর গ্যাং, এরা এগুলা করছে, বুঝলেন। জানাবো খেলার খবর। শ্রীলঙ্কার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে কলম্বো পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। টেস্ট অধিনায়ক নাজবুল শান্ত, ওয়ানডে অধিনায়ক মেহেদী বিরাজ ছাড়াও ঢাকা ছেড়েছেন মুশফিক, জাকের আলী, এনামুল বিজয়, সাদমান সহ অন্যরা।
ব্যতিক্রম ছিলেন তাইজুল। স্ত্রী ও 2 সন্তানকে নিয়েই লঙ্কা সফরে গেছেন টাইগার স্পিনার। হেড কোচ ফিল সিমন্স, সহকারী সিনিয়র কোচ সালাউদ্দিন সহ ছিলেন ফিল্ডিং কোচ জেমস ও পেমেন্টো। শনিবার থেকে মাঠের অনুশীলন শুরু করবে টিম টাইগার্স। 17 জুন গলে 2 ম্যাচ সিরিজের প্রথম টেস্ট, দ্বিতীয় ম্যাচ 25 জুন কলম্বোতে। প্রায় মাসখানেকের এই সফরে সমান 3টি ওয়ানডে এবং টি20ও খেলবে শান্ত মিরাজ লিটনরা। এদিকে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয় দিয়ে শুরু করতে চান টাইগারদের নতুন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। লঙ্কা সফরে যাওয়ার একদিন আগে বিবৃতিতে আগামী 1 বছরের জন্য মিরাজকে ওয়ানডে অধিনায়ক হিসেবে ঘোষণা করে বিসিবি। আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে মিরাজ জানিয়েছেন, খারাপ সময়ের মধ্য দিয়ে বাংলাদেশ দলকে নতুন আদলে তৈরি করতে চান তিনি। আদিল আহমেদ শানের রিপোর্ট। 2017 সালে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে ডাম্বুলায় রঙিন পোশাকের ক্রিকেটে মেহেদী মিরাজের অভিষেক হয়েছিল। 8 বছর পর সেই প্রতিপক্ষের সঙ্গেই কলম্বোয় বাংলাদেশের 17তম ওয়ানডে অধিনায়ক হিসেবে অভিযান শুরু করবেন টাইগার অলরাউন্ডার মেহেদী মিরাজ। অভিষেক ওয়ানডের মতো অধিনায়ক হিসেবে অভিষেক সিরিজেও জিততে চান তিনি। ফার্স্ট ম্যাচটা আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট, আর যেহেতু আপনি দেখেন যে গত বছর আমরা বেশি ওডিআই ম্যাচ খেলিনি, সো আমাদের জন্য এটা একটা চ্যালেঞ্জ। এর আগে আমরা দেখেন যে যখন ওডিআই ম্যাচ খেলেছি প্রায় বছরে 15-20টাও ম্যাচ হয়েছে, যেহেতু টেস্ট ক্রিকেটের চ্যাম্পিয়নশিপ ছিল, আমাদের ওডিআইটা ওইরকম হয়নি। সো এটা একটা ওডিআই প্লেয়ারদের জন্য একটা চ্যালেঞ্জিং, যে অনেক দিন পর পর খেলা হলে অবশ্যই চ্যালেঞ্জ হবে, বাট আমাদের লক্ষ্য থাকবে অবশ্যই সিরিজ জেতা। মিরাজের ক্রিকেট ক্যারিয়ারে মাশরাফি, সাকিব, তামিমের মতো দেশ সেরা ক্রিকেটারদের অধীনে খেলার অভিজ্ঞতা আছে। দেশের চতুর্থ ক্রিকেটার হিসেবে 1000 রান ও 100 উইকেট নেয়ার এলিট ক্লাবেও আছেন তিনি। গেল ডিসেম্বরে নাজমুল শান্তর ইনজুরিতে উইন্ডিজদের বিপক্ষে দল সামলে নিজের সামর্থ্যেরও প্রমাণ দিয়েছেন ঠিকঠাক। তাই বিসিবির নতুন দায়িত্বে চাপে নয়, আগামী 1 বছরে দলকে গুছিয়ে তুলতে চান মিরাজ। বেশি লং টাইম থাকলে তো ভীষণটা ভালো থাকে, যেহেতু ওডিআই সামনে ওয়ার্ল্ড কাপ, সময় এসেছে ওডিআই টিমটা একটা জায়গায় দাঁড় করানো। কারণ আপনি দেখেন যে 2 জন সিনিয়র ক্রিকেটারও কিন্তু আমাদের ওডিআইতে মনে করেন তারা রিটায়ারমেন্ট করেছে। সো আমার কাছে মনে হয় যে যারা অপরচুনিটি পাবে তাদেরও এই জিনিসগুলো, কারা অপরচুনিটি পাবে, কিভাবে সেট করতে হবে, 1 বছরের ভিতরে আমার কাছে মনে হয় যে সব কিছু সেট করা যাবে। 17 ও 25 জুন বাংলাদেশ শ্রীলঙ্কা 2 ম্যাচের টেস্ট শেষে টাইগারদের 3 ম্যাচের ওয়ানডে সিরিজ। 2রা জুলাই স্বাগতিকদের বিপক্ষে প্রথম ওডিআই দিয়ে আনুষ্ঠানিকভাবে অধিনায়কত্ব শুরু করবেন মিরাজ। আদিল আহমেদ শান, চ্যানেল আই, ঢাকা। প্রিয় দর্শক, সংবাদের শেষ প্রান্তে আমরা চলুন আরও একবার জেনে নেওয়া যাক যা ছিল এখনকার ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। লন্ডন বৈঠকে আগামী বছর রমজানের আগে নির্বাচন আয়োজনে তারেক রহমানের প্রস্তাব, সংস্কার ও বিচারে অগ্রগতি হলে প্রধান উপদেষ্টার আপত্তি নেই। ইউনূস তারেক বৈঠক দেশের রাজনীতিতে সত্যি টার্নিং পয়েন্ট বলে বিএনপির মন্তব্য, জাতীয় ঐক্য ধরে রেখে দেশকে সামনে এগিয়ে নেওয়ার আহ্বান। মৌলিক সংস্কার ও জুলাই ঘোষণাপত্র ছাড়া নির্বাচনে গণতান্ত্রিক উত্তরণ হবে না মনে করে এনসিপি, সরকার পুরনো বন্দোবস্তের দিকেই এগোচ্ছে দাবি। এবং ডেঙ্গু ও করোনায় আক্রান্ত হয়ে দেশে একদিনে 7 জনের মৃত্যু, ডেঙ্গুতে সর্বোচ্চ 124 জন শনাক্ত বরিশাল বিভাগে। এর সাথে শেষ করছি এখনকার সংবাদ আয়োজন। সংবাদে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সংবাদ টিমের সবার পক্ষ থেকে আপনাদের আবার শুভেচ্ছা।